চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। রাতে বাড়িধারা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। মহামান্য রাষ্ট্রপতি তিনি ইউনূস সরকারের থলের বিড়াল ফাঁস করে দিয়েছেন। এই সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূসের সমস্ত অসাংবিধানিক কাজের ফিরিস্তি ফাঁস করে দিয়েছেন এবং আরও অনেক থলের বিড়াল বেরিয়ে আসবে ক্রমেই। এবার বোঝা যাবে যে গত ১.৫ বছরে আদতে হয়েছেটা কি। অত্যন্ত নির্ভরশীল একটি সূত্র বলছে মহামান্য রাষ্ট্রপতি ইতিমধ্যে খেলা শুরু করে দিয়েছে। তার খেলায় গ্রেপ্তার হওয়ার পথে রয়েছেন ডক্টর ইউনূস ও তার বাহিনী। সূত্রটি আরও নিশ্চিত করেছেন কেউ পালানোর সুযোগ পাবেন না। অথেন্টিক পিওর রাজাকারের বাচ্চা তাজুল ইসলামকে বাদ দেওয়া হলো, তাকে বহিষ্কার করা হয়েছে। খুব ব্রেকিং নিউজ। স্বাধীনতা বিরোধী জামাতকে একে একে বিভিন্ন জায়গা থেকে খাইয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। হয়তো তাজুল ইসলামকে ২-১ দিনের ভিতরেই সরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ বীর দর্পে সগৌরবে ফিরে আসতেছে। বিএনপি বা প্রশাসনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, আগে দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। মহামান্য রাষ্ট্রপতি তিনি ইউনূস সরকারের থলের বিড়াল ফাঁস করে দিয়েছেন। দৈনিক কালের কণ্ঠের এক ইনক্লুসিভ সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার আজকের ছাপানো কালের কণ্ঠে আপনারা সবাই পড়তে পারবেন। প্রথম পাতায় পুরো হাফ পাতা লিড নিউজ করেছে তারা। পুরো ১ পৃষ্ঠারও বেশি এই সাক্ষাৎকারটা। এই সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূসের সমস্ত অসাংবিধানিক কাজের ফিরিস্তি ফাঁস করে দিয়েছেন এবং তিনি বলেছেন প্রফেসর ইউনূস সরকার চলেছে পুরোটাই অসাংবিধানিক ওয়েতে। তারা সংবিধান মানতে চায়নি এবং অসাংবিধানিকভাবেই তারা রাষ্ট্রপতিকে উৎখাত করার চেষ্টা করেছে বারবার। তিনি এও বলেছেন, আমার জায়গায় অন্য কেউ হলে এই পরিস্থিতি মানসিকভাবে শক্ত থেকে মোকাবেলা করতে পারত কিনা সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ইন্টারেস্টিং ব্যাপারটা এখন টক অব দ্য কান্ট্রি। গত ভোরবেলা থেকে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূস সরকার, যে সরকার ১.৫ বছর দায়িত্ব পালন করেছে, সেই সরকারের কি গোপন ব্যাপার ফাঁস করে দিলেন। তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল, কেমন আছেন মহামান্য? তিনি বলেছেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি। তার মানে এই ১ সপ্তাহের আগের দিন, সেই সময়টা অর্থাৎ তার আগের যে ১.৫ বছর, সেই ১.৫ বছর তিনি ভালো ছিলেন না। তিনি অকপটে স্বীকার করেছেন তাকে উৎখাত করার বহু নাটক তৈরি করা হয়েছে। বঙ্গভবনের সামনে বিভিন্ন ব্যানার সম্বলিত যে সকল আন্দোলন দানা বেঁধে উঠেছে, সেগুলো সব একই গ্রুপ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ব্যানার তৈরি করে এখানে এসে একটা নাটক তৈরি করেছে এবং এই পুরো নাটকটা প্রফেসর ইউনূসের সাজানো নাটক এবং তারা তাদেরই লোক, একটা গোষ্ঠীর লোক। তিনি স্পষ্ট করে বলেছেন যে একেবারে স্পেসিফিক তিনি বলেছেন যে একটা মেয়ে কাঁটাতারের বেড়া ওখানে লাফ দিতে গিয়ে পড়ে গিয়ে তারপরে নিজেই সাংবাদিকদের ডাকছে, আমাকে মারা হলো, আসেন ছবি তোলেন। মানে পুরোটাই নাটক মঞ্চস্থ করা হলো। তারপরে আর্মি সেখান থেকে তাকে আর্মির জিপে তুলে নিয়ে চলে গেল। এভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন বঙ্গভবনের চতুর্দিক থেকে বঙ্গভবনে আক্রমণের চেষ্টা করা হয়েছে। সেই সময় সেনাবাহিনী, ৩ বাহিনী তারা যথেষ্ট প্রফেশনাল মোডে এই ব্যাপারটা মোকাবেলা করেছে এবং ৩ বাহিনীর প্রশংসা করেছেন, ৩ বাহিনীর প্রধানের প্রশংসা করেছেন। তারা বারবার বলেছেন যে স্যার, আমরা কোনোভাবেই অসাংবিধানিক কিছু হতে দেব না। রাষ্ট্রপতিকে উৎখাতের যে ব্যাপারগুলো ছিল, রাষ্ট্রপতিকে উৎখাতের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছিল। প্রফেসর ইউনূস চাচ্ছিলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠ দল পক্ষে চলে আসে তাহলেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে নতুন কাউকে বসাবে। সেই ক্ষেত্রে বিএনপি বাদ সেধেছে, এমন কথাও তিনি বলেছেন বিএনপি দৃঢ়ভাবে এই ব্যাপারটা মোকাবেলা করেছে এবং বিএনপি অসাংবিধানিক কিছু হতে দেয়নি। বিএনপি সংবিধানের বাইরে যেতে চায়নি। বিএনপি জোট এই ব্যাপারটা মোকাবেলা করেছে বলেই আমাকে উৎখাত করা তাদের পক্ষে সম্ভব হয়নি, এই কথা স্পষ্ট করে বলেছেন। তিনি বলেছেন একজন উপদেষ্টা একজন সাবেক প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন, তাকে আমার জায়গায় বসানোর প্ল্যান চূড়ান্ত করেছেন এবং সেই চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল আমাকে সরিয়ে দেওয়ার প্ল্যান। সেই প্রধান বিচারপতি রাজি হননি বলে তাদের ওই প্ল্যানিংটাও কার্যকর তারা করতে পারেননি। তাকে প্রশ্ন করা হয়েছে, এই তথ্য আপনাকে কে দিল? তিনি বলেছেন যে আমি বিচারাঙ্গনের লোক, আমি খুব সহজেই বিচারাঙ্গনে আমার লোকজন তো আশেপাশে থাকেই, সেই মাধ্যমেই আমি খবরটা পেয়ে গেছি। অর্থাৎ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ
কেউই চাননি রাষ্ট্রপতি থাকুক, তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান হয়েছে শেষ পর্যন্ত। সম্ভবত সদ্য সাবেক প্রধান বিচারপতিকেই তিনি ইঙ্গিত করেছেন, তিনি রাজি হলে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা হতো। রাষ্ট্রপতিকে দিয়ে শত শত অধ্যাদেশ জারি করানো হয়েছে, সেগুলো কোনোটাই তার মতামত নেওয়া হয়নি, তার মতের বিপক্ষে গিয়ে এই কাজটা করা হয়েছে, এই কথা বলেছেন। তাকে প্রতি মুহূর্তে চাপ দেওয়া হয়েছে, তিনি বলেছেন যে আমি সেই চাপে নতি স্বীকার করিনি, কোনোভাবেই অসাংবিধানিকভাবে আমাকে অপসারণ করা কিংবা আমাকে সরিয়ে দেওয়া, আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসা, এই ব্যাপারটা হতে দিইনি আমি। বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি নামানো থেকে শুরু করে এহেন কোনো ব্যাপার নেই যেগুলো তিনি একেবারে ওপেনলি ফাঁস করে দেননি। তারই সাক্ষাৎকারে মোটা দাগে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তাকে চরমভাবে অসম্মানিত করা হয়েছে, তাকে চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছে, দেশে বিদেশে কোথাও তাকে যেতে দেওয়া হয়নি এবং তাকে অপমান করা হয়েছে প্রতিনিয়ত, তার অজান্তেই সব কিছু করা হয়েছে। প্রধান উপদেষ্টা তার সঙ্গে একটিবারের জন্য দেখা করা তো অনেক দূরের কথা, ফোনে কথা বলার প্রয়োজনীয় মনে করেননি। রাষ্ট্রীয় কালচার থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি। তাকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। তিনি বলেছেন বিএনপির একেবারে বলিষ্ঠ পদক্ষেপে, বিএনপির সিনিয়র নেতাদের পদক্ষেপের কারণে এবং তিন বাহিনীর কারণে এটা সম্ভব হয়নি, স্পষ্ট বার্তা দিয়ে দিলেন। অর্থাৎ প্রফেসর ইউনূসের মানে আরও অনেক ব্যাপার রয়েছে, সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী যে কর্মকাণ্ডগুলো এই সরকার করেছে সেগুলোর একেবারে আদ্যপান্ত তিনি বলে দিয়েছেন এই দীর্ঘ সাক্ষাৎকারে। এই দীর্ঘ সাক্ষাৎকারের পরে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এবার এই সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টারা কিংবা প্রফেসর ইউনূস তিনিও আইনের মুখোমুখি হতে পারেন কিংবা তাদের নামে আদালতে কি রিট হতে পারে এবং তারা চরম অবস্থার মুখোমুখি হয়ে যেতে পারেন? এই প্রশ্নটা সামনে এসেই যাচ্ছে। এই প্রশ্নটা যখন সামনে এসে যাচ্ছে তখন একটা ব্যাপার খুবই জোরালোভাবে বলাই যায় যে রাষ্ট্রপতি সাক্ষাৎকারে যেটা বলেছেন সেটার মিনিং দাঁড়ায়, তিনি বলেছেন যে একটা পক্ষ, একটা গোষ্ঠী এই কাজটা করেছে এবং সেই কাজে সরকার সহযোগিতা করেছে, সরকারের সহযোগিতায় একটা গোষ্ঠী আমাকে সরিয়ে দেওয়া সহ নানা ধরনের কাজ করতে চেয়েছে, কিন্তু আমি কোনোভাবেই সংবিধান সমুন্নত রাখা বাদ দিয়ে অন্য কোনো পথে কেউ হাঁটতে পারুক এটা আমি চাইনি। দর্শক বুঝতে পারছেন কিছু? আরও অনেক থলের বিড়াল বেরিয়ে আসবে ক্রমেই। এবার বোঝা যাবে যে গত 1.5 বছরে আদতে হয়েছেটা কি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান খয়ের খা আদালতের চিফ প্রসিকিউটর, একদম অথেন্টিক পিওর রাজাকারের বাচ্চা তাজুল ইসলামকে বাদ দেওয়া হলো, তাকে বহিষ্কার করা হয়েছে। খুব ব্রেকিং নিউজ, বুঝলেন? সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর জন্য নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপন করা হবে। এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে রোববার দিবাগত রাত 11টার দিকে এই খবরটি প্রকাশ করেছেন। রোববার দিবাগত রাতে অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্টকে বিষয়টি সম্পর্কে অবগত করেছে ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র। রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জনাব তাজুলকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা। সূত্রটি আরো জানিয়েছে আগামীকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। আমিনুল ইসলাম পূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা দুর্নীতির মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যে মামলায় তিনি কারাদণ্ড প্রাপ্ত হন। স্বাধীনতা বিরোধী জামাতকে একে একে বিভিন্ন জায়গা থেকে খাইয়ে দেওয়া হচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে সকল বিধি নিষেধ উঠে যাওয়ার সহ সারা দেশের কার্যালয়ের রাজনৈতিক কার্যক্রম শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে থেকে যে সকল রাজবন্দী ভাইরা জামিনে বেরোচ্ছেন তাদের বিষয়ে ফেসবুকে পোস্ট না দেওয়াই ভালো। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 18 মাসে ডেভিল ইউনূস ক্ষমতায় আইসে তার নামে থাকা যে সকল মামলাগুলো ছিল সেগুলো সে নির্ভয়া দেশে তুলে নিচ্ছে। একটা ব্যক্তি যদি ভালো হয় তার মামলা সে ক্ষমতা পাইয়ে নির্ভয়া দেশে তুলে নেয় না, এটা আদালতের কাজ, বিচারের মাধ্যমে যদি সে নির্দোষ হয় এমনি তো সে খালাস পাবে। সেলবার এইখানেই গলদ আছে, তাকে নির্ভয়া দেশে তুলে নেয় এটাও বেআইনি, এর বিরুদ্ধে তাকে কিন্তু মামলা দিয়ে তাকে গ্রেফতার করা যায়। আপনারা জানেন ডেভিল ইউনূস 660 কোটি টাকা মওকুফ সহ গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ টেলিকম, গ্রামীণ ট্রাস্ট, মানব পাচারের লাইসেন্স সহ সর্বশেষ গ্রামীণ সিমের কিট 1000 কোটি টাকার রাষ্ট্র থেকে কিটে মাগনা নিয়ে গেছে। ট্যাক্স দেওয়ার কথা শুনলে শরীর আগুন জ্বলে। এই 18 মাসে বাংলাদেশ ব্যাংকে জানাইছে 3,54,000 কোটি টাকা সে ঋণ করে ফেলছে। 13 লক্ষ মানুষকে বেকার করে দিছে। হাজার হাজার শিল্প কারখানা মালিকগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। গাজী গ্রুপের সহ শীর্ষ প্রতিষ্ঠান সহ বাংলাদেশের প্রথম শ্রেণীর মিডিয়াগুলো মদ তৈরি করে কিভাবে জ্বালাই দেওয়া হয়েছে। ডেভিল ইউনূস একজন শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার, ডেভিল ইউনূস একজন নরপশু নরখাদক। এই সন্ত্রাসীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে ওকে। আপনারা জানেন এই যতগুলো সমন্বয় দেখেন এরা সবগুলো টোকাই, এরা ছিল ফকির নির্ভূত, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। আপনারা জানেন ভাই আমার, আজকে আমরা দেখতেছি এই কুখ্যাত উপদেষ্টাদেরকে সেফ এক্সিট দেওয়া, মানে তারা যাদের নিরাপদে প্রস্থান দেওয়া কার সাথে চলতেছে ভিতরে ভিতরে, এটা কিন্তু দেশের জনগণ মাইনে নেবে না।
দেশের মানুষের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে হবে, সোচ্চার হইতে হবে। এদের হাতে কিন্তু আমাদের এই 3,54,000 কোটি টাকা ওদের পকেটে। ওই দেশে কোথাও কোনো একটা উন্নয়নের কোনো কিছু আপনারা পাইছেন? কোন উন্নয়ন নাই, শুধু ওদের অ্যাকাউন্টের উন্নয়ন হয়েছে ভাইয়ের আমার। আজকে আমরা দেখতেছি সাম্রাজ্যবাদ আমেরিকার সাথে যে গোপন চুক্তি, সেই চুক্তির মাধ্যমে পুরো দেশটাকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশটাকে খোপলা করে দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ পুরো বাংলাদেশের মানচিত্রটাকে বিক্রি করে দিচ্ছে ডেভিল ইউনূস। আর সেইটা এখন বাস্তবায়ন করার লক্ষ্যে এই যে বিএনপি সরকারকে দিয়ে পায়তারা চলতেছে ভিতরে ভিতরে। আমরা সেই তথ্যগুলো পাইতেছি ভাইরা আমার। দেশের জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা ইউনিট আমি বারবার বলি ভাইরা আমার, আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, আপনারা যদি দুর্বল নেতৃত্ব দূরে সরাই দিয়া সক্রিয় নেতৃত্ব যদি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আগামীতে আমাদের বিজয় অর্জন সম্ভব হবে না। আগামীতে এই সকল দেশদ্রোহীগুলো কিন্তু পার পেয়ে যাবে। এমন বাংলাদেশটা কিন্তু আপনি চান নাই, আমি চাইনি, আমরা কেউই চাই না। যারা 71 মুক্তিযুদ্ধে বিশ্বাসী, যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছে, যারা ভাষা সৈনিক রয়েছে, তারা কিন্তু আজকের এই বাংলাদেশটাকে তারা চায় না। আজকে বাংলাদেশটাকে পুরো গ্রাস করে ফেলাইছে স্বাধীনতা বিরোধীগুলা, এই কুখ্যাত সন্ত্রাসী সমন্বয়গুলা, আজকে দেশদ্রোহীগুলা, এই ইউনূসের মতো দেশদ্রোহীগুলা পুরো বাংলাদেশটাকে কাছে গ্রাস করে ফেলছে। আজকে 71-এর কথা বলা যায় না, মুক্তিযুদ্ধের কথা বলা যায় না। আজকে মুক্তিযুদ্ধের কোথায় স্মৃতিস্তম্ভ খুলেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতি বলেন, দেশের সংস্কৃতি বলেন, দেশের এমন একটা খাত যায় যে খাতা ধ্বংস করে দেন ডেভিল ইউনূস। আমরা জানি কি ধরনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কথা এখন নাইবা বললাম, ভবিষ্যতে বলা যাবে, কিন্তু কোনোভাবে একজন উপদেষ্টাকে ছাড় দেওয়া যাবে না, কোনোভাবে একজন সমন্বয়কে ছাড় দেওয়া যাবে না। কোন দেশদ্রোহী, কোন স্বাধীনতা বিরোধী, কোন দেশ বিরোধী, কোন রাজাকারের বাচ্চা, রাজাকারের শাবকদের কোন প্রকার ছাড় দেওয়া যাবে না। এরা দেশ থেকে বের হয়ে যাইতে পারলে এরা বিদেশে যাইও এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সুতরাং এদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনতে হবে, এদের ধরে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর আমরা স্বাধীনতার 55 বছর পরে এসে আমরা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে না, আমরা আর করবো না। এই প্রজন্ম এই লড়াই সংগ্রাম একেবারে ইতি টেনে দেবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কখনো কোনো স্বাধীনতা বিরোধী কি জিনিস ছিল, তারা ইতিহাসে ধ্বংস হয়ে গেছে। তারা এই প্রজন্মে জেনজি জেনারেশন তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এইটা ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। সুতরাং তাদের জন্য আমরা আমাদের নিরাপদ বাংলাদেশ, নিরাপদ মানচিত্র আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই কারণে আমার ভাইরা আমার, এই মুহূর্ত থেকে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের নিষ্ক্রিয় নেতৃত্বকে দূরে সরিয়ে দিয়ে সক্রিয় নেতৃত্ব আপনাদের তৈরি করতে হবে। সেই বিষয়ে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা জেলা উপজেলা, একেবারে হাইকমান্ড সহ, একেবারে কেন্দ্রীয় কমিটি সহ নিষ্ক্রিয় নেতৃত্বকে দূরে সরাই দিতে হবে। খুদে খুদে বের করতে হবে কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতা স্বাধীনতা বিরোধীদের সাথে আঘাত করে 18 মাস চলেছে, কোন নেতা বিগত 12 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেয় নাই, তাদেরকে নোট করতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে, তাদেরকে এই মুহূর্তে থেকে দল থেকে দূরে সরিয়ে দিয়ে সক্রিয় নেতৃত্ব তৈরি করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগকে যদি ঝেলে সাজাতে না পারেন, দুর্বল নেতৃত্ব দূরে সরাই দিয়ে সক্রিয় নেতৃত্ব যদি না আনতে পারেন, তৃণমূলকে যদি ঐক্যবদ্ধ করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের বিজয় সম্ভব হবে না। আওয়ামী লীগ বীর দর্পে সগৌরবে ফিরে আসতেছে, সারা দেশে তাদের একের পর এক অফিস খুলতেছে। বাট এটি সম্ভব হলো কি করে? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করা, সেই নিষেধাজ্ঞা তো এখনো বহাল আছে, বা সেই নিষেধাজ্ঞা আর কতদিন বহাল থাকবে, এই ব্যাপারে আমরা দেখলাম সজীব ওয়াজেদ জয় তার এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন বিএনপির প্রতি বা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। তিনি আহ্বান জানিয়েছেন যে বিএনপির সরকারের আগামী 30 দিনের মধ্যে এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসা উচিত। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। আইনি বিষয়। আইন কি বলছে? ডক্টর ইউনূসের সরকার তার অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের সময়ে 132 খানা অধ্যাদেশ জারি করেছিল, যার সবগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। অনিশ্চয়তাটা কেন? যদি এই অধ্যাদেশগুলোকে সামনের দিনে কার্যকর করতে হয়, তাহলে নতুন পার্লামেন্ট কর্তৃক প্রথম অধিবেশনের পরবর্তী 30 দিনের মধ্যে এই। তো দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো, যারা এখনো নতুন, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।